বিষয়ে কথা বলবো। গণতন্ত্র সম্পর্কে আমরা যদি বলি, আমরা খ্রিস্টপূর্ব 422 খ্রিস্টাব্দ থেকে গণতন্ত্রের একটা আবির্ভাব পৃথিবীতে আসছে। তো সেই গণতন্ত্র আমরা কিন্তু অনেকটা চেঞ্জ করে আমরা একটা নিজস্ব প্রক্রিয়ায় গণতন্ত্র তৈরি করে ফেলেছি। তবে গণতন্ত্রের ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশে আমরা যেমন রাজনৈতিক দলগুলা তাদের প্রতিনিধি দেয় এবং ওই দলের সাপোর্টাররা এবং ওই দলের নেতাকর্মীরা প্রতিনিধির জন্য পরিশ্রম করে। এইভাবে আমরা গণতন্ত্র না দিয়ে আমরা যদি প্রত্যেক আসনে, বাংলাদেশের প্রত্যেক আসনে যদি ভালো লোকের নির্বাচন করে, সেটা কোনো দলের না, নির্বাচন কোনো দলের হবে না, প্রতিনিধি দাঁড়াবে এবং সে স্বতন্ত্রভাবে পাশ করবে। এরপর এই প্রতিনিধিদের মধ্যে থেকে অর্থাৎ 300 জন যে এমপি হইল, 300 জন এমপি ভোট দিয়ে পাশ করাবে যে সরকার প্রধান হবে। এইভাবে যদি আমরা গণতন্ত্র করি, এখন আমরা বলবেন যে সেটা তো এখনো প্রচলন আছে। হ্যাঁ, প্রচলন আছে, কিন্তু আপনি যদি দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের বেশিরভাগ এমপিরা পাশ করলো, তাহলে আওয়ামী লীগের যে দলীয় নেতা তার বাইরে কেউ কিন্তু প্রধানমন্ত্রী হবে না। বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির বেশিরভাগ এমপি পাশ করলো, বিএনপির যে দলীয় প্রধান তার বাইরে কেউ প্রধানমন্ত্রী হবে না। এই প্রক্রিয়াটা আমরা করতে চাই না। এবং বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা অন্য দল যেগুলো আছে তাদের মনোনীত যে ব্যক্তি বা যে নমিনেশন পাইল তার বাইরে যে যত ভালো লোক হোক সে কিন্তু এমপি পাস করতে পারবে না। তো এই প্রক্রিয়াটাই চেঞ্জ করা দরকার। প্রক্রিয়াটা চেঞ্জ করা আমরা বোধহয় সংস্কারটা এইভাবে করলে গণতন্ত্রের সঠিক ব্যবহারটা হবে। 1 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রার্থিতা উন্মুক্তকরণ। দলীয় প্রতীক কোনো নির্বাচন হবে না, ভালো লোক নির্বাচিত হবে প্রত্যেক এলাকায়। সেটাকে ধরেন প্রত্যেকটা আসনে আমরা আপনার স্বতন্ত্রভাবে প্রার্থী পাশ করবে, তার স্বতন্ত্র প্রতীক হবে এবং সে পাশ করে আসবে। সবচাইতে বেশি জনপ্রিয়তা যে সে পাশ করবে। দ্বিতীয়ত হচ্ছে ভোটাধিকার নিশ্চিতকরণ। প্রত্যেকটা ভোটার যেন তার ভোট সে দিতে পারে এবং ভোটারের ভোট ব্যতীত অন্য কেউ কোনো ক্রমেই ভোট দিতে পারবে না। এখন আমাদের অনেক ডিজিটাল যুগ, অনেকভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি এবং দেশে এবং প্রবাসী যত বাংলাদেশি নাগরিক আছে সবাই ভোট দেবে। আমার ভোট আমি যে কোনো সময়, দিনের যে কোনো সময় দিতে পারি। আমি ঘরে বসে দিই, বুথে যেয়ে দিই, যে কোনো জায়গায় দিই। আমি যেন একাধিক ভোট না দিতে পারি এবং আমার ভোট আমি যেন স্বাচ্ছন্দ্যে ইচ্ছা মতো দিতে পারি। এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভোট প্রয়োগের পর সেই ভোটটাকে যথাযথ মূল্যায়ন দিয়ে গ্রহণ করতে হবে এবং সেটাকে কোনো ক্রমেই যেন পাইরেসি না হয় এবং কোনো ক্রমেই যেন সেটাকে আমি ভোট দিলাম একজনকে, সেটা আরেকজনের নামে কাউন্ট হইল। এই বিষয়গুলোকে যেন নিশ্চিত করা যায়। এই 3টা ব্যাপার আমাদের মনে হয় করা দরকার। এবং নির্বাচনের পরে এমপি ইলেকশন হইল, এই এমপি ইলেকশনের পরে যা একটা নির্দিষ্ট ডেটে সমস্ত এমপিদের ভোটের মাধ্যমে একজন সংসদ নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, সেই হবে দেশের প্রধান। এরপরে একটা কাউন্সিল হবে বা কাউন্সিলের মাধ্যমে মন্ত্রী পরিষদ বন্টন করা হবে। এইভাবে যদি করে, সেটা এখন মন্ত্রী পরিষদে যে কোনো দলের লোক থাকতে পারে, এমপি যে কোনো দলের লোক থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বেশ কিছু উপকার হবে। আপনারা যদি একটু চিন্তা করেন যে আমরা দেখি কোনো এলাকায় দল ক্ষমতায় আসছে বিএনপি, কোনো এলাকায় আওয়ামী লীগের এমপি পাশ করছে, বা আওয়ামী লীগ দল ক্ষমতায় আসছে কোনো এলাকায় বিএনপির এমপি পাশ করছে, তাহলে ওই বিএনপির এরিয়ায় কিন্তু কোনো কাজ হবে না বা আওয়ামী লীগের এরিয়ায় কোনো কিন্তু কাজ হবে না, বিপরীতধর্মী একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি প্রত্যেক আসনের নির্বাচন স্বতন্ত্র হয়, প্রার্থী স্বতন্ত্র হয় এবং মাকড়া স্বতন্ত্র হয়, তাহলে আমার কাছে মনে হয় এই দলীয়করণটা থাকবে না এবং ভোটযুদ্ধ যেটাকে আমরা বলি, যে নেতাকর্মীরা টাকা দিয়া ভোটার কেনা এবং নেতাকর্মীরা ফোর্স করে ভোট দেওয়া এবং ফোর্স করে কেন্দ্র দখল এবং নির্বাচনের পরে ফলাফলকে প্রভাবিত করা, এই ধরনের ঘটনাগুলো আমার কাছে মনে হয় ঘটবে না। তো আমি আশা করি বাংলাদেশের যারা এখনকার সংস্কার কমিশন আছেন তারা এই ধরনের সংস্কারটা করতে পারে, তাহলে দেশের জন্য অনেক ভালো হবে এবং গণতন্ত্রের রিয়েল গণতন্ত্রটা প্রতিফলিত হবে। আমরা একই কড়াইতে সিঙ্গারা ভাজার মতো গণতন্ত্র হয়তো আমরা ভবিষ্যতে দেখব না, যেহেতু এই 4,422 খ্রিস্টাব্দ থেকে গণতন্ত্র, সেটা যেহেতু চেঞ্জ আমাদের করা দরকার। কারণ আমাদের তো এখনকার বুদ্ধিমত্তা, এখনকার মানসিকতা তখনকার মানসিকতা এক ছিল না।
তো এখনকার আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারি আমার কাছে মনে হয়। ধন্যবাদ।